আমরা রাজনীতি করি, জেলে গেছি, জুলুমের শিকার হয়েছি, কিন্তু তারপরেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করছি তার মধ্যেও কোনো একটু কাজ বোধহয় আমরা করছি না যেটা আমাদের করা উচিত। এই জন্যই ফাঁকা ফাঁকা মনে হয়। সেটি পূরণ হয়েছে যে রাজনীতি মানেই তো হচ্ছে সমাজ সেবা, কিন্তু সমাজ সেবার যে মূল দায়িত্ব সেটা আমরা কতটুকুই বা পালন করি। কারণ বাংলাদেশের মতো একটি দেশে আমাদের রাজপথের ডেমনস্ট্রেশন, বিপ্লব, সংগ্রাম, মিছিল করতেই সময় কেটে যায়। কিন্তু উন্নত এবং গণতান্ত্রিক দেশসমূহে রাজনীতিবিদ তারাই হন যারা মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন, মানুষের বিপদ এবং মানুষের সেবার জন্য যারা আত্মনিবেদন করেন, তারাই রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অত্যন্ত দৃঢ় চিত্তে এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক, আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন, যিনি ওনার নির্দেশ কখনো লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন, কখনো আমাদের মাধ্যমে তিনি দিতেন। আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরো বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা, বিএনপি এবং বিএনপি সমর্থক পরিবারের অসংখ্য মানুষ, সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহতি দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য। তো এই কাজগুলো যাতে সুচারুভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে এবং সত্যিকারই মানবিক তাড়নায় আমরা করতে পারি, এই জন্য তিনি দলের ভিতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবামূলক একটি সংগঠন গড়ে তুলেছেন, তার নাম আমরা বিএনপি পরিবার। এবং রুম্মন এবং ইয়ের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট থেকেছি। মূলত তারাই এই কাজগুলো করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা যতটা সম্ভব পারছি যাওয়ার জন্য। প্রত্যেকটাই হচ্ছে মানব কল্যাণমূলক। যারা জুলাই আগস্টে আহত হয়েছেন, যেসব পরিবারের সন্তানরা নিহত হয়েছে, এবং সেই ১/১১ থেকে শুরু করে আওয়ামী লীগের দুর্বিষহ ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম হয়েছেন, নিরুদ্দেশ হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন, সেই সব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তরভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, তাই নয়, যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ, বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন, যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ, যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি, তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা যেন অকালেই ঝরে না যায়, সেজন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি। এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ। আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে, বাঁশখালীতে গিয়েছিলাম, একটা ছেলে ড্রোন বানাতে পারে, অত্যাধুনিক ড্রোন বানাতে পারে, এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সেটি কিনছে। সেই ছেলেটি, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাকে যদি সহযোগিতা করা যায়, সে যদি আরো উচ্চতর ডিগ্রি নিতে পারে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে, ওর দ্বারা তো আরো ভালো কিছু, আরো উন্নততর কিছু করা সম্ভব। এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ছোট্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন কোনো সংবাদপত্রে, সেখান থেকে দেখে আমাদের রুম্মন এবং মিথুনকে জানিয়েছেন। তারা সেটি খুঁজে বের করে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেখানে গেছে, এবং আমরা আশ্বাস দিয়ে এসেছি যে তার
গড়ে তোলার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরো পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব। এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরো বেশি সহযোগিতা পাবে। কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী দল বা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। সেই কারণেই বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি, তার আবিষ্কার, সে যে তার যে মেধা, এটা যেন প্রকাশ ঘটাতে পারে। তাই বন্ধুরা আমার, আমরা এই ধরনের একটি এদেশের মানুষ কল্পনা করে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে মানব প্রেম থাকবে, সমাজ সেবা থাকবে এবং যারা রাজনীতি করবে তারা সমাজ সেবার মধ্যে দিয়েই রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে। আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যখন তাকিয়ে দেখি কি দেশ তৈরি হয়েছিল, এটি কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেশটি। 5ই আগস্টের দিন আশুলিয়াতে 6 জনকে মেরে ফেলে তাদেরকে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হলো এবং তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিল। শেখ হাসিনার পুলিশ এই কাজ, এই নির্মম, এই নিষ্ঠুর কাজ করেছে। 71-এর এত আত্মদান, 30 লক্ষ মানুষ তারা জীবন দিল। বাংলাদেশে এই ধরনের পুলিশ বাহিনী, এই ধরনের প্রধানমন্ত্রী, এই ধরনের মন্ত্রীরা তৈরি হবে শুধু ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য। তারা নিজের দেশের মানুষ, নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। কি ভয়াবহ ঘটনা! জীবন্ত মানুষকে পুড়িয়ে দিতে হবে। এই তো হলো পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনা। আজকে যে আমরা বিডিআর হত্যা কাণ্ডের যে ঘটনাগুলো দেখছি, সেখানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ ইয়ের কারণে হয়তো নামগুলো আপনি বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে, অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশের নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশও তার নিজের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী করে অনেক পরাশক্তির সাথে লড়াই করার হিম্মত তারা রাখে। আর এই দেশের একটি সরকার, যার 5ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে একটি সংবাদ করে আমার কাছে একদিকে যেমন মানে বেদনার্থ হয়েছে, অন্যদিকে আশাবাদও জেগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে।
আর যারা রাজি হয়েছেন তারা তো হয়েছেন, তারা তো করেছেন। শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন। তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ, কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছে। তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল ভাবে, যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে এদেশে। তাহলে এ ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজমের চক্রের মধ্যে, কিছু মানুষ কমপক্ষে অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ, তার চাকরির পদ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো। অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে, তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরিচ্যুত করা হবে। এই কারণেই তো পাঠানো হয়েছে। প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি। আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানাই। যে সমস্ত ঘটনা মানুষ আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হিম হয়ে যায়। আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি, 35 দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর, ডাকাত, মাদক সেবী তাদের সাথে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছি। হাইকোর্টের সনদপ্রাপ্ত অ্যাডভোকেট, আমাদেরকে জীবন যাপন করতে হয়েছে, আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাদক সেবী, খুনি, ডাকাত, চোর এদের সাথে। 35 দিন রিমান্ড একবারে, সেটা হচ্ছে একবার একটা ঘটনা। এরপরে তো আবার কত লাস্ট জুলাই আগস্টের আন্দোলনে 19 জুলাই, এই যে রাশেদ এখানে আছে সাংবাদিক, সে জানে যে কিভাবে ট্রেনে হিসড়ে, সাইডও আছে, সাইড ছিল, কিভাবে ট্রেনে হিসড়ে আপনার ডিবি তুলে নিয়ে গেল। রমনা পুলিশ নিয়ে যেতে চাচ্ছিল, ওদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গাড়িতে তুললো হচ্ছে ডিবি পুলিশ। তার প্রত্যক্ষ প্রমাণ ওরা তো জানে। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন, মিডিয়ার পিলখানায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত। যারা ওরই মধ্যে অন্যায় কাজ করেনি, অস্বীকার করেছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব। এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে, নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটায়, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন। নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো কিছু করার চেষ্টা করবে। কেন এই সময় এত খুন জখম, কেন এত মানে ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি তৎপর হওয়া দরকার। বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে না। কেন আসবে না? পুলিশ তো আরো বেশি, যারা অন্যায় করেনি, যারা কোনো ধরনের দুষ্কর্মের সাথে জড়িত ছিল না, তারা তো আরো ভালো মতো ড্রাইভ দিয়ে তারা কাজ করবে। কারণ শেখ হাসিনার আমলের পুলিশ ছিল, সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে, জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে। এবং এই জন্য আমাদের নেতা কর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে, তাহলে কি মানে সেই পুলিশই কি হওয়া উচিত হবে? সেটা তো হওয়া উচিত হবে। পুলিশ আইনসঙ্গত ভাবে কাজ করবে।
আইনের বাইরে কোনো কাজ করবে না, এবং দমনের জন্য কি বলে দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসঙ্গতভাবে ফৌজদারি আইনে, ঠিক সেইভাবে তারা কাজ করবে দ্রুত গতিতে, ক্ষিপ্রতার সাথে। তাহলে তো সমাজে শান্তি স্থিতি ফিরে আসবে, দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে, না হলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আমি আশা করব যে আমরা বিএনপি পরিবারের যারা কাজ করছেন দিন রাত নিরন্তর, তারা তাদের এই সমাজ সেবামূলক কাজ, কারণ আপনারা জানেন যে তাদেরকে করে যেতেই হবে। এই যে এতজন মানুষ, 1415 জন শিশু থেকে শুরু করে তরুণ, কিশোর, প্রৌঢ়, কেউ বাদ যায়নি। শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রাণহানি ঘটেছে, তারা শাহাদাত বরণ করেছে। সুতরাং তাদের পাশে থাকতেই হবে। জাতীয়তাবাদী শক্তির একটি অর্গান হিসাবে একটি সমাজসেবী সংগঠন থাকতে, এবং 20,000-এর অধিক নেতাকর্মী আপনার আহত হয়েছে, অনেকেই এখনো হাসপাতালে কাতরাচ্ছে, ওদেরকে আমি দেখে এসেছিলাম হাসপাতালে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমরা ক্ষমতায় নেই, কিন্তু বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রাণপণ চেষ্টা করে আমরা আমাদের আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনো থাকার চেষ্টা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা বিএনপি পরিবারের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তারা কি বলছে সেটা তাদের দলীয় বক্তব্য। আমাদের বক্তব্য সুস্পষ্ট। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয়, সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। সুতরাং এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়, এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা আমাদের 4 জন জুলাই যোদ্ধায় আমাদের মধ্যে রয়েছেন। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মানবিক অংশ হিসেবে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা তুলে দিব। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য শাহাদাত হোসেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ ভাই। আমরা আমাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আজকের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন নাই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আকিবুর রহমান রুমন ভাই। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং রুমন ভাইয়ের পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এখন জুলাই 24-এর অন্যতম আহত যোদ্ধা সাকিব আল হাসানের হাতে ওর বাম চোখে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ওর বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাকে আর্থিক সহায়তা দেবেন আমাদের প্রধান আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে 19 জুলাই রামপুরার মেরাদিয়ায় আহত হন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বাম চোখ ক্ষতিগ্রস্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। দীর্ঘদিন সে আব্দুর রহমানকে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমানের ডান পায়ে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়। অ্যাডভোকেট রুকুল কবির ভাই
আহত আব্দুর রহমানের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন। আলামিনকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আলামিন 4 আগস্ট খিলগাঁও চৌরাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের এই মানবিক কর্মসূচির অংশ হিসেবে আলামিন হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন অ্যাডভোকেট ভাই। মোহাম্মদ শরীফ ও আহত করে উঠতে কষ্ট হচ্ছে, ওর পক্ষ থেকে আলামিনী ওর পক্ষ থেকে মোহাম্মদ শরীফের পক্ষ থেকে আলামিন রিসিভ করছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ধন্যবাদ।